হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব অক্টোবর মাসে তোমাদের ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনগুলো নিয়ে। প্রথম কোশ্চেন কি বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের কোশ্চেন যে আধানের এসআই একক হলো। অপশানগুলো তোমরা একটু দেখে নাও। ফার্স্ট অপশান হচ্ছে ওহম, তারপর বলেছে অ্যাম্পিয়ার, তারপর বলেছে ভোল্ট, তারপর বলেছে কুলম। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ, কুলম হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে আধানের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি কুলম। পরের কোশ্চেন বলেছে ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত গুণ হবে, এটা জানতে চাইছে। অপশানগুলো একটু দেখে নাও। প্রথম অপশান যে দ্বিগুণ হবে, তারপর বলেছে 4 গুণ হবে, তারপর বলেছে 6 গুণ, আর লাস্টে বলেছে কত 8 গুণ হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান খ, হচ্ছে 4 গুণ হবে। এটা কেন হবে তোমরা একটু দেখো। আমরা জানি উৎপন্ন তাপ প্রপোর্শনাল টু হয় কত আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এরপর আয়ের মানটা করা হচ্ছে দ্বিগুণ, তাহলে এইচ প্রপোর্শনাল টু হবে 2 স্কোয়ার, দ্বিগুণ করা হচ্ছে, তাহলে এটা স্কোয়ার করলে আমরা কত পাবো 4 আই স্কোয়ার। তাহলে প্রাথমিকের চেয়ে 4 গুণ, প্রাথমিকের 4 গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি 4 গুণ হচ্ছে সঠিক উত্তর। এরপরের কোশ্চেন যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, মানে কে তড়িৎ পরিবহন করে এটা জানতে চেয়েছে। প্রথম বলেছে ইলেকট্রন, তারপর বলেছে শুধু ক্যাটায়ন, তারপর বলেছে শুধু অ্যানায়ন, আর লাস্টে বলেছে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ঘ। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয় হচ্ছে তড়িৎ পরিবহন করে। তাহলে সোডিয়াম ক্লোরাইড NaCl হচ্ছে কত, NaCl ভেঙে যায় কিসে তড়িৎ বিশ্লেষণের সময় Na প্লাসে আর হচ্ছে Cl মাইনাসে, Na প্লাস আর হচ্ছে Cl মাইনাসে ভেঙে যায়। তাহলে Na প্লাস এখানে কি ক্যাটায়ন আর Cl মাইনাস হচ্ছে এখানে কি অ্যানায়ন। এরপর কোশ্চেন 2 দাগের কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা। প্রথম কোশ্চেন যে স্থির উষ্ণতায় নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি হয়, এটা হবে কি মিথ্যা। তারপর কোশ্চেন বলছে ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষণে গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতার চেয়ে কম হয়, এটা হবে কি মিথ্যা। তারপর পরের কোশ্চেন বলেছে যে কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকবে, এটা হবে কি সত্য। তাহলে এখানে যে 3টে সত্য মিথ্যা আছে, তাহলে প্রথমের যে সত্য মিথ্যাটা ছিল সেক্ষেত্রে হবে প্রথমেরটা হবে মিথ্যা, তারপরটা হবে মিথ্যা, মানে দুয়েরটা হবে মিথ্যা, আর তিনেরটা হবে কি সত্য। তাহলে দুটো মিথ্যা, আরেকটা হচ্ছে সত্য। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেনটা হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো। এই 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 টাইপের কোশ্চেনগুলো তোমরা কীভাবে লিখবে এটা একটু দেখে নাও। এই যেটা আমি লিখে দিয়েছি এটা হচ্ছে তোমাদের টু দি পয়েন্টে লেখা আছে, কোনো সমস্যা নেই, এটা লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। প্রথম লিখবে যে ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো V=IR। তাহলে এখানে ভি কি, ভি হচ্ছে দুই প্রান্তে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা রোধ। এই সমানুপাতিক ধ্রুবককে রোধ বলা হচ্ছে এখানে। তাহলে ওহমের সূত্রটি লেখচিত্রে প্রকাশ করলে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা হয়। অনুভূমিক অক্ষ বরাবর বিভব ও বা এবং যাই হোক লম্ব অক্ষ বরাবর প্রবাহ মাত্রা নির্দেশ করে অঙ্কিত সরলরেখার নতির অনন্য পরিবাহীর রোধকে নির্দেশ করবে। এইটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, সাইডে তোমরা ছবিটা এঁকে দেবে। তারপর কোশ্চেন 3-2 কোশ্চেন যে ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে, উত্তরটা একটু দেখে নাও। যা বলেছি এটা একবার সব কোশ্চেনগুলো একবার টু দি পয়েন্টে দেওয়া আছে, এটুকু লিখলেই তোমাদের যথেষ্ট। কি বলেছে যে ইলেকট্রিক ফিউজ ইলেকট্রিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়।
ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি হয় তারটি একটি নির্দিষ্ট মানের বেশি প্রবাহ মাত্রা সহ্য করতে পারে না। কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ মাত্রা হঠাৎ বেড়ে গেলে বা লাইনটি শর্ট সার্কিট হলে ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করে। তাই বৈদ্যুতিক লাইন এবং সংযুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হয় না এবং বাড়িতে আগুন লাগার মতো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। তাহলে এইটুকু লিখলে তোমাদের হয়ে যাবে। এরপর কোশ্চেন আছে 3-3 কোশ্চেন, যে একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট আর হচ্ছে 100 ওয়াট, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে, বা এটা দ্বারা আমরা বুঝতে পারি, একটি বাল্বের গায়ে লেখা 220 ভোল্ট আর 100 ওয়াট এর অর্থ হলো বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাল্বটি সর্ব উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন 3-4 কোশ্চেন বলেছে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লিখো। তোমরা নাম সংকেত দুটোই দেখে নেবে, তার উত্তরগুলো একটু দেখে নাও। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে NaOH, তোমাদের শুধু সংকেতটা বলেছে। আর মৃদু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এর হচ্ছে সংকেত। এরপর কোশ্চেন হচ্ছে 4 দাগের কোশ্চেন। কি বলেছে 4 দাগের কোশ্চেনে? শক্তির নিত্যতা সূত্রকে লেঞ্জের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এখানে ছবিটা কিন্তু খুব দরকার আছে। কি বলেছে তাহলে উত্তরটা একটু দেখে নাও, যে একটি দণ্ডচুম্বকের এন মেরুকে একটি বদ্ধ কুণ্ডলীর দিয়ে গতিশীল করলে, তাহলে কি বলেছে, একটি দণ্ডচুম্বকের এন মেরুকে একটি বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে গতিশীল করলে লেঞ্জের সূত্রানুসারে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ দণ্ডচুম্বকের এন মেরুর গতিকে বাধা দেবে, অর্থাৎ বিকর্ষণ করবে। তারপর বলেছে যে তাই বলা যায় যে কুণ্ডলীর যে তলে চুম্বকের এন মেরু আছে ওই তলেই এন মেরুর সৃষ্টি হবে। তাহলে যে মেরুতে এন আছে সেই মেরুতে এন তলের সৃষ্টি করবে। যে তলে এন মেরু আছে সেই তলে হচ্ছে এন মেরুর সৃষ্টি হবে। সমমেরুর মধ্যে বিকর্ষণ বাধা অতিক্রম করে দণ্ডটিকে গতিশীল রাখতে বাইরের থেকে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটিই ওই বদ্ধ কুণ্ডলীর বর্তনীতে তড়িৎ শক্তি উৎপন্ন করে, অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি কোথায় রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তিতে। সুতরাং বলতে পারি কি লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে কাজ করে। তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, আর যেটা আছে সেটা তোমরা লিখে সাইডের এই ছবিটা এঁকে দেবে। তারপর একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখে নাও, যে লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন হবে? এখানে দিয়েছে, এখানে পরিমাণগুলো দিয়েছে, ZN এর পরিমাণ দিয়ে দিয়েছে, ও এর পরিমাণ দিয়ে দিয়েছে, আর এস এর পরিমাণ দিয়েছে, আর হাইড্রোজেনের পরিমাণটা দিয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে কি তার বিক্রিয়াটা। ZN প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। তাহলে এখানে ZN এর পরিমাণ দিয়ে দিয়েছে, ZN এর পরিমাণ কত দিয়েছে? 6.5 65.5 মানে হচ্ছে 65.5। আর এখানে হাইড্রোজেন কত? হাইড্রোজেনের 1, তাহলে এখান থেকে পাবো H2 আছে, তাহলে 2 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 2 গ্রাম H2 প্রস্তুত করতে প্রয়োজন হয় কত? 65.5 গ্রাম জিঙ্ক।
আর এখানে কত গ্রাম বের করতে বলেছে? 5 গ্রাম। তাহলে ঐকিক নিয়ম থেকে আমরা করে দিতে পারবো যে 5 গ্রাম H2 প্রস্তুত করতে প্রয়োজন হবে, যে পরিমাণ জিঙ্ক প্রয়োজন হবে তার পরিমাণটা হচ্ছে এটা 163.75 গ্রাম। ঠিক আছে, তারপর লাইন প্রশ্নানুসারে বলে দিয়েছে যে 50 গ্রাম জিঙ্ক বিশুদ্ধ উপস্থিত থাকে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। তাহলে 50 গ্রাম বিশুদ্ধটা পাওয়া যায় 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। তাহলে 1 গ্রামে কত? আর আমাদের যেটা বের করতে বলেছে 163.75 গ্রামের ক্ষেত্রে এটাও ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত? 327.50 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োজনীয় জিঙ্ক সমান, তাহলে আমরা কত পাবো? 327.50 গ্রাম। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন। আশা করি কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। যেভাবে বলেছিস তোমরা সেভাবেই লিখে দেবে, কোনো সমস্যা হবে না, সবগুলোই ঠিক হবে। ঠিক আছে, ঠিক হবে প্লাস হচ্ছে যে মার্কসগুলো তোমাদের আছে তোমরা টোটাল মার্কসই পেয়ে যাবে। তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো, বা যে এখানে যে ফেসবুক দেওয়া আছে অনলাইন স্টাডি, সেখানেও তোমরা আমাকে জানাতে পারো। আর এই অনলাইন স্টাডিতে আমি দিয়ে দেবো ফেসবুকের যে পেজটা আছে। আর তোমরা যদি কেউ অফলাইনে পড়তে চাও, আমি কুলডিগ্রিতে পড়াই, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।